নমস্কার, আমি সৌরভ শাহ। থ্রিল চার্জার ইউটিউব চ্যানেলে লেখক বিপ্রতি পাত্রর কলমে জোড়া শালিক রহস্য গল্পে আমি রয়েছি গল্প পাঠে এবং আলেখ্য চরিত্রে। নমস্কার, আমি অভিক। আমি রয়েছি আজকের গল্পে গোয়েন্দা সন্দীপন হাজরার চরিত্রে। আমি অর্থাৎ আলেখ্য এবং সন্দীপন কিভাবে এই রহস্য সমাধানে অবতীর্ণ হলো এবং তার ফল কি হলো জানতে হলে শুনতে হবে গল্পের একেবারে শেষ পর্যন্ত। আপনারা সবাই জানেন যে আমরা এখন নতুন নিয়মে ইন্ট্রো এবং আউটরো নিজেরা এসে আপনাদেরকে পাঠ করে শোনাবো। তার একটা কারণ আছে, সেটা যদি জানতে চান বিশদে তাহলে কয়েকদিন আগে করা আমার একটা স্ট্রিমিং ভিডিও আছে, সেটা দেখতে পারেন। ওকে, তো আজকের গল্প জোড়া শালিক রহস্য, লেখক বিপ্রতীপ পাত্র। আজকের গল্প পাঠে ও আলেখ্যর ভূমিকায় সৌরভ সাহা, গোয়েন্দা সন্দীপন হাজরার চরিত্রে আমি অভিক, বিভিন্ন চরিত্রে রৌনক, পিয়ালি, পার্থ অরণ্যদেব, সৌমিক, খুশি, দিব্যেন্দু দাস। শব্দ সংযোজন দেবরাজ দেব, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ শ্রাবণ্য ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে শুনে নিন আজকের গল্প বিপ্রতীপ পাত্রর কলমে জোড়া শালিক রহস্য, শুধুমাত্র থ্রিল চার্জার চ্যানেলে। নমস্কার। নমস্কার, আমি আলেখ্য সেন। চিনতে পারছেন তো? আমার বন্ধু সন্দীপন হাজরার একখানি কাহিনী ইতিমধ্যে শেষ করে বেশ কিছু মাস আর ওর কোনো গোয়েন্দা কাহিনী নিয়ে লেখা হয়নি বলে মার্জনা করবেন। সন্দীপন তো আসলে আমার লেখার মূল উৎস নয়, তবে ওর কেসের বৃত্তান্ত ডকুমেন্ট করে রাখার একখানি স্বভাব আমার আছে বলে রাগ করবেন না। সন্দীপন যথেষ্ট রাশভারী মানুষ বলে ওর একটা বদনাম আছে, তবে ও যে ঠিকঠাক মানুষ পেলে অত্যন্ত কোমল এবং কৌতুক প্রিয় ব্যক্তি হয়ে উঠতে পারে তা আমার চাইতে ভালো কেই বা জানবে। লেখক, আমার কোনো কেস টেস্ট নিয়ে লিখবে না ভেবেছো বুঝি? একটাতেই থেমে গেলে? না না, থামবো কেন? দাঁড়াও, প্রকাশকের থেকে তাড়া খেয়ে খেয়ে একটা প্রেমের উপন্যাস শেষ করছি, এখনো 2 দিন লাগবে বই কি শেষ হতে। বুঝলাম। তবে তুমি যে প্রেমের উপন্যাস লেখো তার সবটাই তো কল্পনা। মানে প্রেম টিম নিজে তো করে দেখোনি কোনোদিন? নিজে করিনি তো কি হয়েছে, বন্ধুদের করতে দেখেছি। বাঙালি প্রেমিক মানেই তো 2-4টে চোখ, ঠোঁট আর হাসি নিয়ে কবিতা, তার গলির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোতলার জানলায় একটিবার দেখবার জন্য অপেক্ষা করা, কলেজ ফিরতে পথে পিছু করা, আর প্রেমিকার বাপের থেকে লুকিয়ে থাকা। এইটুকু নিয়ে লিখতে গেলে প্রেম করতে হয় বুঝি? ধুস লেখক, তুমি তাহলে কিছুই জানো না প্রেমের। প্রেম বুঝতে গেলে তোমায় গভীর রসের সঙ্গে প্রবল ব্যথা সইবার ক্ষমতা বৃদ্ধি করতে হবে, লাঘব করতে হবে আত্মসম্মান, যদিও প্রত্যাখ্যান পেলে সেটাকেই জাগ্রত করতে হবে আবার। প্রেম না করে প্রেমের গল্প লেখা আর আফ্রিকা না গিয়ে চাঁদের পাহাড় লেখার মধ্যে বিস্তর পার্থক্য আছে বন্ধু। তবুও বলতে পারি তোমার প্রেমের উপন্যাস মোটেও শুষ্ক এবং ব্যথা লাঘবকারী নয়। প্রেমে যত ব্যথা বেদনা দেবে ততই প্রেম শাশ্বত এবং বাস্তবিক হয়ে উঠবে। ব্যথা বাড়াও বন্ধু, ব্যথা বাড়াও। ব্যক্তিগতভাবে প্রেম না করার ফলে কৃত্রিম ব্যথা যেটুকু যা লিখি তাতে কি পাঠক সন্দেহ করে আমায়? তবে প্রেমে পড়ার অনুভূতি নিয়ে আমার সঙ্গে কেউ ডিবেট করে পারবে না। প্রেমে পড়ার সময় যেটুকু শারীরিক বা মানসিক পরিবর্তন হতে পারে তার সবটাই স্বয়ং নিজে অনুভব করেছি। তাই প্রেমে পড়া নিয়ে আমি ভালো লিখি বলেই নিজের ধারণা। তাহলে কি এখন প্রেমের ব্যথা বোঝাতে গেলে নিজেকে একটা প্রেম করতে হবে? জিজ্ঞেস করলাম সন্দীপনকে। সে হেসে বলল, এক কৃত্রিম থেকে আরেক কৃত্রিমে ঝাঁপ? না না না, প্রেম আসার হলে আয়ুরেখা ধরে ঠিকই আসবে, ঠিক আমার কেসের মতো। বলে মুচকি হেসে আমার দিকে ইঙ্গিতপূর্ণভাবে চেয়ে রইল সে। ঠিক এমন সময় দরজায় করোনার শব্দ পেলাম। আমি জিজ্ঞেস করলাম, আয়ুরেখা ধরে কে এলো? প্রেম নাকি কেস? প্রেমটাই তো সবচেয়ে বড় কেস গো লেখক। আহ, যাও, এবার দৌড় খুলে উত্তর খোঁজো। উত্তম প্রস্তাব। দরজা খুলতেই দেখতে পেলাম, হ্যাঁ, একজন প্রেমিক বই কি, মানে অন্তত আমার উপন্যাসে
প্রেমিকদের আমি এইভাবেই বর্ণনা করে থাকি। পরনে একখানি কোঁচকানো কালো চাপকান এবং পায়জামা, উস্কো খুস্কো চুল, গোঁফের রেখা উঠেছে, তবে এখনও সুদৃঢ় নয়। তবে বয়স বোধ করি 23-24 দিকে গেছে। তার গোল চশমাখানি বেশ সুন্দর, নতুন। আমার দিকে তাকিয়ে কিছু প্রশ্ন করার আগেই আমি বললাম, আছেন, ভেতরে আসুন। আশ্বাস পেয়ে তিনি ঘরের ভেতরে প্রবেশ করলেন। সন্দীপন চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে তাকে বসতে অনুরোধ করল। প্রেমিক বাবা জীবন তার চাপকানের ভেতরে হাত ঢোকাতে যাচ্ছিলেন, তার আগেই সন্দীপন বলল, এখন থাক, আগে শুনি। তার হাত পুনরায় শূন্য অবস্থাতেই বেরিয়ে এলো পকেট হতে। ম্রিয়মান মুখে তিনি তাকিয়ে রইলেন সন্দীপনের দিকে। আমি জল এগিয়ে দিয়ে বললাম, জল খাবেন? বিনা উত্তরে জলের গেলাস নিয়ে ঢকঢক করে খেয়ে ফেললেন। খানিকটা বুকের উপরেও ফেললেন অসাবধানতায়। সন্দীপন জিজ্ঞেস করল, বলে ফেলুন, কি ঘটেছে আপনার জীবনে যার জন্য এত উতলা দেখাচ্ছে? আর্থিক সমস্যা নয়, বাড়িতে কেউ খুনও হননি, কিছু হারিয়ে গেলেও যেতে পারে, তবে না, আপনি এসেছেন বেশ গোপন একটা কারণে। প্রেম ঘটিত কোনো বিষয়? বোবা মুখে এবার যেন কথা ফুটল। আপনি ঠিক ধরেছেন, প্রেম। এই প্রেম অপ্রেমের খেলার বিষয়ে আমি খুবই অপটু একটা খেলোয়াড়। সবাই আমার সঙ্গে খেলে চলে যায় এই জীবনে, তবে এই প্রথমবারের জন্য আমি একজনকে ভালোবেসেছি, আর সে, হায় ঈশ্বর, মেয়েরা এত পাষাণ কিভাবে হয় বলুন তো? ওরা এত সুন্দর, এত কোমল, যদি ওরা ভালো মানুষ হতো না। সন্দীপনের মুখ চোখ দেখে আমার হাসি পেল। মেয়েদের সম্পর্কে এই বাঙালি যুবকের অভিব্যক্তি শুনে বোধ করি সে নিজের অভিজ্ঞতা সম্পর্কে সন্দিহান হয়ে গেছে। তার মানে আমি প্রেমিক সম্পর্কে খুব একটা ভুল লিখি না। যুবকের মধ্যে আবার কাব্যিক সত্তা ভরপুর আছে। ওর শেষের লাইনটা আমার কাজে লাগতে পারে। প্রত্যাখ্যান জীবনের অঙ্গ, তবে আপনি বোধহয় ধোঁকা পেয়েছেন প্রেমে। ধোকা? ওকে ধোকা বলে না মিস্টার হাজরা। ওটা আদ্যপান্ত বদমাইশি, বাটপাড়ি এবং বেইজ্জতি। আপনি আগে একটু শান্ত হন, আপনার নাম পরিচয় জানালে উপকৃত হই। আমি বেণীমাধব রায়, বর্তমানে ব্যারিস্টার পাঠ নিচ্ছি এবং নেশায় একজন কবি। আমার পিতা জহর রায় একজন নামী ব্যারিস্টার ছিলেন। উনি এককালে বহু স্বদেশীর হয়ে লড়েছেন। আপনারা হয়তো কাগজে নামও শুনে থাকবেন। আলবাত শুনেছি। তারপর? ধন্যবাদ। আমার বাড়ি ডালহাউসিতে। অর্থনৈতিকভাবে সচ্ছল একটা পরিবারে বড় হয়েছি, তবে আমার জীবনে একটা বিষয়েরই অভাব, তা হলো প্রেম, ভালোবাসা। ভাবতে পারেন আমি খুবই ধনী, কিন্তু শুধু পয়সা দিয়েই যদি বড়লোক হওয়া যেত তাহলে হয়তো আমার এই অবস্থা আজ হতো না। ছেলেবেলায় মা গত হন, তখন আমার ওই 8 বছর বয়স। অবুঝ একটা সন্তান বরাবর চাকর বাকরদের হাতে মানুষ হয়েছি। ব্যস্ত বাবা মা হিসাবে একটি মহিলাকে ঘরে এনেছিলেন বটে, কিন্তু তার সঙ্গে আজ এত বছরে যে কথাগুলো বলেছি তা হয়তো হিসাব করে বলা যাবে আমার। সে আমায় কখনো সন্তানের স্নেহ দেয়নি, আমিও কখনো তাকে মায়ের জায়গা দিতে পারিনি। আমার এক ভাই আছে, হ্যাঁ, দ্বিতীয় পক্ষের ভাই। সে বেলাল্লাপনা করেই ঘুরে বেড়ায় গোটা শহর জুড়ে, আর যাত্রাপালায় কি অভিনয় করতো একসময়। ওখান থেকেও তাড়িয়ে দিয়েছে ওকে। গাড়ি চড়ে যেখানে সেখানে নিঃসভান করে শুয়ে থাকে। কেউ তাকে বারণ করার নেই, শাসন করার নেই। যথেষ্ট টাকা পয়সা উড়িয়েও তার বুঝি শান্তি আসে না মনে। আমি বরাবর পড়ালেখাতে মন দিয়ে যতটুকু যা করতে চেয়েছি, তবে এই মধ্যে আবার প্রেমে পড়েছি বহুবার। আপনি আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতেই পারেন, তবে যার পরিবারে কোনো ভালোবাসা থাকে না, তার পক্ষে অত ছুতমার্গ মেনে প্রেম করা সম্ভব নয়। না না, আমরা আপনার চরিত্র বিশ্লেষণ করতে এখানে বসে নেই। আচ্ছা, আপনি বললেন আপনার বাবা ব্যারিস্টার ছিলেন, উনি কি গত হয়েছেন? আগে হ্যাঁ, গত হয়েছেন। তারপর থেকেই তো ভাই আর ওই মহিলার বেলেল্লাপনা বেড়েছে। ওই মহিলা আমাদের সঞ্চিত অর্থের বেশিরভাগটাই ধ্বংস করে ফেলেছে। বর্তমানে ওদের চোখ পড়েছে আমার একমাত্র জীবিত ভালোবাসা সোনালির ওপর। এতক্ষণে গোটা ঘটনা আমাদের চোখের সামনে দৃশ্যমান হলো, তবু কিছুটা এখনো নয়। চোখ পড়েছে অর্থাৎ?
তারা কি কোনোভাবে আপনাদের সম্পর্কে কলকাঠি নাড়ছেন? নাড়ছেন বলা ভুল হবে স্যার, বলুন নেড়ে ফেলেছেন। ওরা আমার এতটুকু সুখ সহ্য করতে পারে না, জাস্ট এইটুকু। আমি এতদিন বাদে একটা মানুষকে এত ভালোবেসেছি, অথচ তাতেও ওদের বিষ দৃষ্টি পড়েছে। যেমন? যেমন আমি টের পেয়েছি আমার এই মাতাল লম্পট ভাই সোনালীকে নিজের বাঁকে আনার চেষ্টা করছে। বলতে বলতে গলা ভারী হয়ে এলো বেণীমাধবের। আমরাও কিছুক্ষণ চুপ করে রইলাম। সন্দীপন জিজ্ঞেস করলো, কিভাবে বুঝতে পারলেন? বেশ কয়েকদিন ধরে কেমন একটা অন্যরকম ব্যবহার করছিল আমার সঙ্গে সোনালী। ও আমার চেয়ে ছোট, তবে বেশি ছোট নয়। ওর বয়স এখন 18, স্কুলে পড়ে, পরের বছর কলেজে উঠবে। তবে ওর পড়াশোনায় বিশেষ মন নেই, জানি না কলেজ অবধি পৌঁছাবে কিনা। ওকে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, বিশ্বাস করুন। আমি এর আগে আরো 3টে মেয়ের সঙ্গে অল্প সময়ের জন্য সম্পর্কে গড়িয়েছিলাম বই কি, তবে কারোর সঙ্গেই আমার দীর্ঘমেয়াদী কিছু হয়ে ওঠেনি। কিন্তু এই সোনালী যেন আমার জীবনে একটা সোনালী মুহূর্ত নিয়ে এসেছে। আমি যে ওকে ভালোবাসি সে কথা অকপটে স্বীকার করতে পারি বুক ঠুকে আমি। হ্যাঁ, মেয়েটা মধ্যবিত্ত ঘরের মেয়ে। ওর বাপ সরকারি দপ্তরে কেরানির কাজ করে। আমার মতন ব্যারিস্টার জামাই পেলে নিশ্চয়ই না করবেন না। আমি বেশ কনফিডেন্ট ছিলাম নিজেকে নিয়ে। ওর সঙ্গে চিঠিতে চিঠিতে কথা চলতো, এমনকি দেখাও করতাম মাঝে মধ্যে। ওর পাল্লায় পড়ে আমার কবিত্ব বেড়েছে আগের থেকে অনেক বেশি। বিশ্বাস করুন, আমি না ওকে হারাতে পারবো না। কিন্তু ওই মেয়েটাই বোধহয় আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। আচ্ছা, আমার একটা বিষয় পরিষ্কার হলো না। আপনি এসেই যেভাবে বললেন একটা মেয়ে আপনাকে ধোঁকা দিয়েছে, তারপর তাকে বাটপারি বদমাইশ বলে অভিহিত করলেন, আবার এখন বলছেন এখন কিছুই করেননি সোনালী। আমার কাছে সবটা কেমন ধোঁয়াশার মতো ঠেকছে। আপনি কি আদৌ জানেন ঠিক কি হয়েছে? আর জানবার কি বাকি আছে বলুন তো? আমার ভাই শ্যামল ওকে লুফে নেওয়ার জন্য যার পর নাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর জানি না কি জাদুতে বশ করেছে ওকে ওরা। আমার সঙ্গে বেশ কদিন ধরে সোনালী ঠিকঠাক ভাবে কথা বলেনি। চিঠিতেও কেমন একটা অদ্ভুত অস্বচ্ছতার ছাপ স্পষ্ট। মেয়েটা বোধহয় আর আমায় চায় না, জানেন। অথচ অথচ আমি ওকে আজ অব্দি কম জিনিসপত্র দিইনি। ভেবেছিলাম ওর বাড়িতে আগামী মাসেই বিয়ের সম্বন্ধ নিয়ে চলে যাব। কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি ও আমার থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে। আপনার ভাই যে ওকে লুফে নিতে চাইছে এর কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? পরশুদিন ট্যাক্সিতে আমি ওদের সঙ্গে একসঙ্গে দেখেছি। আমি তো কোনোদিনই ওদের দেখা করাইনি। তবে কিভাবে ওরা একসঙ্গে আর কেনই বা একসঙ্গে ওই ট্যাক্সিতে চড়বে বলতে পারেন? ওরকম একটা মদমাতালের কাছে কেন গা ঘেঁষে বসেছিল ট্যাক্সিতে সোনালী? অনেকটা উত্তেজিত হয়ে উঠেছিলেন বেণীমাধব। তাকে শান্ত করার প্রয়োজন ছিল। তার বিস্ফারিত রক্তাক্ত চোখ জোড়া দেখে ভয় করছিল মনে মনে। যৌবনের প্রেম পীড়িতির ক্ষোভ মানুষকে বড়ই উদ্বিগ্ন করে ভুল পদক্ষেপ নিতে বাধ্য করে। আপনি শান্ত হন দয়া করে। দেখুন, এরকম পরিস্থিতিতে আমি কি করতে পারি আমি নিজেও জানি না। আমার মনে হয় আপনার ভাই এবং সৎমায়ের সঙ্গে কথা বলা উচিত। তাদের কি অভিসন্ধি সেটা জানতে হবে। দেখুন স্যার, আমার শুধু এটুকুই রিকোয়েস্ট, আপনি সোনালীর সঙ্গে দেখা করে এ বিষয়ে জানুন। আমি গত পরশুদিন ওর গা থেকে মদের গন্ধ পেয়েছি। আমি মেনে নিতে পারছি না এই বিষয়টা। বটে। আচ্ছা, আপনি প্রথম দিন ওদের ট্যাক্সিতে যে দেখেছিলেন, ওরা কি আপনাকে দেখতে পেয়েছিল? না, আমি রাস্তায় ছিলাম, হাঁটছিলাম, আর ফুটপাতে ওই কি। আমার ডান দিক দিয়ে দুজনে হাসি মজা করতে করতে ট্যাক্সি চলে যাচ্ছিল। আমি ওদের চোখ ভরে দেখতে থাকলাম। শ্যামল যে ইদানিং প্রেমে পড়েছে সে আমি বাড়ি গেলেই টের পাই। আপাতত আমার এতটুকু আবদার আপনার কাছে, আপনি দয়া করে সোনালীর সঙ্গে দেখা করুন স্যার, প্লিজ। আই এম রিয়েলি ক্লুলেস। বেশ, সোনালীর এক কপি ছবি এবং ওকে কোথায় দেখতে পাওয়া যেতে পারে সেই তথ্য দিয়ে যান। ওর বাড়ি গেলে তো খারাপ দেখায় বিষয়টা। আমি না হয় আগে একটু দেখি, তারপর আপনাকে জানাচ্ছি। ও, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই নিন আপনার অগ্রিম হিসেবে ১,৫০০ টাকা। আপনি দয়া করে ওর থেকে জানুন ও আমায় আদেও ভালোবাসে কিনা, নাকি ওই অকাল কুষ্মাণ্ড মদমাতাল কাপুরুষের সঙ্গে বিবাহ করতে চায়। শীর্ণকায় বেণীমাধব সমস্ত তথ্য দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন দ্রুত বেগে।
আমি সন্দীপনের দিকে তাকিয়ে বললাম, এবার থেকে লোকের বউ ধরার জন্যে তোমায় অ্যাপয়েন্ট করা হচ্ছে দেখছি। গোয়েন্দার বাজার বুঝি এতটাই নেমে গেল? ছেলেটাকে দেখে কি মনে হলো আগে বলো। কি মনে হবে আবার, বাঙালি প্রেমিক, প্রেমে একেবারে হাবুডুবু খেয়ে ধোঁকা খেয়েছেন, ফলে যা হয় আর কি। শুধু কি তাই, নাকি? একটা লম্বা সুর করে থেমে গেল সন্দীপন। আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আজ বিকেলে তাহলে মেয়েটাকে স্কুল ফেরত অবস্থায় পাকড়াও করি। কোথাও না হয় হোটেলে বসিয়ে খাইয়েও দেবো কিছু খাবার দাবার। ওর আশিক মহাশয় তো আর কম নোট দেননি। হুম, সকাল সকাল আয় হতে না হতে এই ব্যয়ের খাতা খোলার বড়ই উদ্বেগ তোমার। না না, সংসারী হতে তুমি সত্যিই পারবে না। আমি যে বয়সে বড় হই, আমার কথাতেও একটু আমল দাও না। কি আর বলি বলো তোমায়। জানি না কেন ছেলেটাকে আমার বড্ড চেনা চেনা লাগছে, জানো তো। মনে হচ্ছে কোথায় যেন দেখেছি, কোনো থিয়েটারে, কোনো বায়োস্কোপে, কে জানে। মোটের উপর কথা তার মতোই দাঁড়ালো। দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েই আমরা ছুটলাম সোনালির স্কুলের দিকে। সোনালি কলেজ স্ট্রিটের একটি অনামী বিদ্যালয়ে পড়ছে বর্তমানে। তার পড়াশোনার হাল হকিকত সম্পর্কে বেশ দুরাশার কথাই যদিও জানিয়েছে বেণীমাধব। আমরা ট্যাক্সিতে চেপে পৌঁছলাম কলেজ স্ট্রিটের মুখে। বইপাড়া ঘুরতে ঘুরতে নানান লোকের কাছে জিজ্ঞেস করে পৌঁছলাম সোনালির স্কুলের কাছাকাছি। ওই স্কুলের ঠিক উল্টো দিকেই একটা ছোট হোটেল আছে। আমাদের কাছে ছবিও আছে সোনালির, তাই অধিক সমস্যা হওয়ার কথা নয়। এখন ঘড়ির কাঁটা বলছে 4:15, অর্থাৎ এই 15টা মিনিট দুই ভাই মিলে হোটেলে চা পান করা যেতেই পারে। চা আর সিগারেট খেতে খেতে আমরা নজর রাখলাম স্কুলের দরজার দিকে। 4টে বাজতে না বাজতেই দুজনে চায়ের পয়সা মিটিয়ে এগিয়ে গেলাম স্কুলের দিকে। এতক্ষণ ধরে ওভাবে অল্প বয়সী মেয়েদের দিকে তাকিয়ে থাকলে লোকে কি না কি সন্দেহ করবে ভেবে ভয় করছিল বটে, তবে সন্দীপন এসবের তোয়াক্কা করছেই না। আমি চুপচাপ দাঁড়িয়ে নখ চিবিয়ে যেতে লাগলাম। প্রায় 4:10 নাগাদ ছবির সঙ্গে সামঞ্জস্য পেলাম একটি মেয়ের মুখে। তবে সে কাছাকাছি আসতেই দেখি, না, এই মেয়েটি নয়। সোনালির গায়ের রং আরেকটু খোলতাই, চোখ জোড়া আরেকটু বড়, নাকের গড়ন আরেকটু স্ফীত, মাথায় লাল ছুটির মতো বেঁধে রেখেছে মেয়েরা। দুদিকে বিনুনি করে দুটো লাল ফিতে দুপাশে দোলাতে দোলাতে আর হাসি মজা করতে করতে বেরোচ্ছে সকলে। কিন্তু সোনালি কোথায় গেল? হঠাৎ দেখি সন্দীপন হালকা এগিয়ে এলো দরজার দিকে। আমি 5 জন মেয়ের একটা দলের দিকে চোখ রাখতেই বুঝলাম ওই দলের মধ্যিখানে যে মেয়েটি রয়েছে সেই সোনালি। আমিও সন্দীপনের পিছু পিছু এগিয়ে গেলাম। তুমি সোনালি তো? সন্দীপন সরাসরি মেয়েদের দলটাকে থামিয়ে জিজ্ঞেস করলো। ওর রাশভারী মুখ, গম্ভীর কণ্ঠস্বর আর দৃপ্ত নয়নের দিকে চেয়ে মেয়েদের দলটা যেন থম মেরে গেল। সোনালি নিজেও একটু থতমত খেয়ে বলল, হ্যাঁ বলুন। নমস্কার, আমি সন্দীপন হাজরা। আমি একজন গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করি। একটি বিশেষ ব্যাপারে তোমার সঙ্গে কিছু কথা ছিল। কথা? আমার সঙ্গে? আমি তো কোনো দোষ করিনি। সন্দীপনের গলা খানিকটা নরম হলো। আহা, আমি একটিবারও কোনো ক্রাইমের কথা তো বলিনি। চারিদিকে প্রত্যেকদিন নানান ঘটনা ঘটে থাকে, তার সব খবর নিশ্চয়ই রাখা হয় না। সেরকমই একটি বিষয়ে তোমার সঙ্গে কথা আছে। তবে তোমার বন্ধুদের মধ্যে তো আর বলা যাবে না, তাই। সোনালির পাশের বান্ধবীরা একটু মিটিমিটি করে ইঙ্গিতপূর্ণ হাসি দিচ্ছিল ওর দিকে চেয়ে। ওরা বোধহয় সোনালির উত্তরের অপেক্ষা করছিল। কিন্তু আপনাকে তো আমি চিনি না। যদি বলি আমি বেনি মাধবের কাছের লোক। সোনালির চোখ জোড়া যেন জ্বলে উঠল। সে তার বান্ধবীদের উদ্দেশ্যে একটা বিদায় সম্ভাষণ জানিয়ে সন্দীপনকে বলল, বলুন, কি জানতে চান? তুমি বেনি মাধবকে ভালোবাসো? হ্যাঁ, বাসি। শ্যামল বলে কাউকে চেনো? শ্যামল? কেন বলুন তো? শ্যামল হলো বেনি মাধবের মাতাল সৎ ভাই। তাকে কি তুমি চেনো? না তো। কেন, কিছু হয়েছে? ও, চেনো না? আচ্ছা, বেনি মাধব বাদে আর কেউ কি তোমার জীবনে এসেছে?
এমনটাই কি সে বলেছে? না, সে বেশ দ্বিধায় আছে। সে তোমাকে বড়ই ভালোবাসে, তোমার সমস্ত দায়িত্ব সে নিতে চায়। ছেলেটা ছোট থেকে বড়ই ভালোবাসার অভাবে বেড়ে উঠেছে। তুমি তো ওকে দীর্ঘদিন ধরে চেনো। হ্যাঁ, চিনি। তবে সে যদি ভাবে কোনো অন্য পুরুষের সঙ্গে আমি ঘুরে বেড়াচ্ছি, তবে তার সেই ধারণা একেবারে ভুল। আমি কারোর সঙ্গে কোনো সম্পর্কেই নেই, আর যদি সে বাড়াবাড়ি করে তাহলে তার সঙ্গেও সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হব। সোনালির গাল দুটো তখন লালচে হয়ে উঠেছিল। আমি আর সন্দীপন একে অপরের দিকে তাকালাম। স্কুল পাশ না হলেও কি হবে, মেয়ের তেজে রীতিমতো বেগুন ভাজা যেতে পারে। আহা, এতটা রেগে যাওয়ার কোনো দরকার নেই। ও তোমার চরিত্রকে কালিমালিপ্ত করতে চাইছে না। আসলে ওর নিজের ভাইয়ের উপর বিশেষ একটা ভরসা নেই। ওর ভাই শ্যামল তো একটা পয়লা নম্বরের বদমায়েশ, তাই আর কি। সেই কথা তো সে নিজে মুখেই বলতে পারত। একজন গোয়েন্দাকে ভাড়া করিয়ে সেই কথা জানতে হচ্ছে। না না, ভাড়া করার কথা আসছে কোথায়? আসলে আমি তো বিনি মাধবের এক বন্ধু। গোয়েন্দাগিরি যদিও আমার পেশা। আমি আসলে ওর হয়ে তোমার কাছে এলাম। কোনো তাবেদারি নয়, এটাকে বন্ধুর প্রতি বন্ধুর সৌজন্য বোধ বলতে পারো। দেখো, আমি চাই তুমি আর আমার ভাই খুব সুখে শান্তিতে সংসার করো। তোমাদের মাঝে বাধা দিতে আসতে পারে ওই শ্যামল, সেজন্য তোমায় একটু সাবধানে থাকার অনুরোধ করছি। আপনি কি জানেন আপনার বন্ধু আমায় কি অপমানটাই না করেছে আগের দিন? গঙ্গার ঘাটে দুজনে তখন বসেছিলাম। ও রীতিমতো আমার চরিত্র নিয়ে নোংরা কথা বলেছে। আমি মায়ের কাছে খুব কেঁদেছি। দেখুন, আমি পড়ালেখায় কম হতে পারি, কিন্তু আমার একটা আত্মসম্মান বোধ আছে। সেটা তো মোটেই ঠুনকো নয়, তাই না? একেবারেই নয়। তবে সোনালি, তুমি পারলে আমার ভাইটাকে ক্ষমা করে দিও। ও তোমাকে খুবই ভালোবাসে। যাই হোক, এখন বোধহয় তোমার বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে। আমার উপরে রাগ করো না দয়া করে। সাবধানে থেকো, কেমন? সোনালি মুখ গোমরা করে চলে গেলে সন্দীপন একটি সিগারেট রাখলো ঠোঁটে, তারপর বলল, লেখক, এই এতটুকুর জন্য 1,500 টাকা পেলে লোকে আর কিছু করবে ভেবেছো? না না, আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো একটা ব্যাপার আছে, বুঝলে? ব্যাপার? ব্যাপার কি ধরতে পারলে? আমার মন বলছে এই সোনালি মেয়েটা মিথ্যে বলছে। ও শ্যামলকে ভালোভাবে চেনে। তাই? কোনো কারণ বা প্রমাণ? ওর হাত পা কেমন যেন করছিল কথাগুলো বলার সময়, আঙুলগুলো কেমন অসঙ্গতভাবে নড়ছিল। তাই ভাবলাম হয়তো মিথ্যে বলার কারণেই অমনটা হচ্ছে। না না, এটা খুবই ওয়াইল্ড একটা অ্যাজাম্পশন। এখন এসব ছাড়ো। শুনলাম মোহিত কামালের একটা নতুন সিনেমা এসেছে, দেখতে যাবে নাকি? আবার পয়সা খরচের চেষ্টা তো। বুঝেছি, তোমার ভীমরতি ভালো মতোই ধরেছে। চলোই না একবার দেখে আসি। এমনিতেও এই কেসের আর কোনো গতি আমি দেখতে পাচ্ছি না। বেনি মাধবকে ফোনেই সবটা জানিয়ে দেবো, আর যদি বেশি তেড়িবেড়ি করেন তাহলে বাড়িতে ডেকেই নেব না হয়। তারপরে সে যা পারে করুক। বিকেলে সিনেমা দেখে বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে গিয়েছিল। রাস্তায় এগরোল খেয়ে পেটটাও বেশ ভর্তি লাগছিল। বাড়ি এসে আমি লিখতে লেগে গেলাম, আর সন্দীপন একখানি বই নিয়ে বসে পড়ল আপন মনে। এরপর দুদিন আমরা টেলিফোন করেও বেণীমাধবের কোনো সাড়া শব্দ পেলাম না। এদিকে টাকাটা নিয়ে ফেলায় মনটাও বড্ড উসকুস করছিল সন্দীপনের। প্রথম দুদিন বেশ যথেচ্ছভাবে টাকা উড়িয়েছে সে, তবে এখন বেশ দুঃখের সাথেই জানালো, এখন মনে হচ্ছে টাকাটা একটু রয়ে সয়ে খরচ করলেই হতো। লোকটার তো কোনো খবরই নেই। দুদিন পর অর্থাৎ তৃতীয় দিনে সকাল সকাল আমাদের বাড়িতে প্রবেশ ঘটল আবার সেই মানুষটির। বেণীমাধব এখন আরও বেশি অন্যরকম, আরও বেশি উদ্ভট। ওর নাক মুখ চোখ দেখে কেমন যেন ভয় লেগে যাবে। খাওয়া দাওয়া না করে নিজেকে প্রায় পাটকাঠি বানিয়ে ফেলতে চাইছে বোধ করে। মাত্র 3 দিনের ব্যবধানে একটা মানুষকে এভাবে ঝরে যেতে আগে দেখিনি। আপনার শরীরের হাল তো খুবই খারাপ দেখছি। কোথায় ছিলেন? কয়েকবার টেলিফোন করেছিলাম আপনাকে, কিন্তু পাইনি। আর বলবেন না মশাই। সোনালির সঙ্গে আপনি কথা বলেছেন? হ্যাঁ, বলেছি। সে সম্পর্কে আপনাকে খবর দেওয়ার জন্যই তো আমি যোগাযোগ করতে চাইছিলাম। আর খবর দিয়েই কি বা করতেন? সোনালি আমায় আর বিয়ে করবে না বলেছে। ও আমার সঙ্গে বিয়ে করতে চায় না এবং এই নিয়ে আর দ্বিতীয় কোনো কথাও বলতে চায় না।
ওকে অনেকবার হাত জোর করে বললাম, দেখো সোনালি, আমি আর তোমায় দ্বিতীয়বার সন্দেহ করব না। কত স্বপ্ন ছিল ওকে নিয়ে আমার, এটা সব এক লহমায় শেষ করে দিল সন্দীপন বাবু। বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন বেণীমাধব। সন্দীপন বলল, এক লহমায় হয়তো বলাটা ঠিক হবে না বেণীমাধব বাবু, কারণ সবকিছুই এক লহমায় নয়, বরং দীর্ঘদিনের চাপা ক্ষোভ এবং অপমান থেকে শেষ হয়েছে। আমি ওর মধ্যে আপনার বিরুদ্ধে যথেষ্ট ক্ষোভ দেখতে পেয়েছি। আপনি ওকে অপমান করেছিলেন কেন? অপমান? ওটাকে কি আর অপমান বলা যায় স্যার? আমি শুধু ওকে জিজ্ঞেস করেছিলাম ওর জীবনে কেউ আছে কিনা, ব্যাস। তাতেই মেয়েটা তেলে বেগুনে জ্বলে গেল একদম। বললো আমি নাকি ওকে অপমান করছি, ওর চরিত্র নিয়ে কথা বলছি। একটা বড় মানুষ হয়ে ভুল, মানে খুব ভুল সন্দেহ কি আমি করেছিলাম বলুন তো? মেয়েটা যে কেন এরকম হয়? বলে ছাতার বার দিয়ে নিজেই নিজের মাথায় ঠুকতে আরম্ভ করলেন বেণীমাধব। আমার একই সঙ্গে দুঃখ আর হাসি দুটোই পাচ্ছিল বলে দুটোর কোনোটাই না করে চুপচাপ বসেছিলাম। সন্দীপন বলল, আর কি করবেন? তাহলে কাকে বিবাহ করবেন সোনালী দেবী? আপনার ভাই শ্যামলকে? জানি না, সে সম্পর্কে আমার কোনো ধারণাও নেই। আপনি আপনার টাকাটা রাখুন, ওটা ফেরত দেওয়ার দরকার নেই। আমি এখন চলি, আমার একটা মামলা আছে। এ কি, আপনি এই জামা কাপড় পরেই যাবেন বুঝি? জামা কাপড়? ও হো, না, একবার বাড়ি গিয়ে কাপড় বদলে করতে হবে আর কি। ঠিক আছে, আমি উঠলাম স্যার, আমায় বাড়ি যেতে হবে না, আমায় বাড়ি যেতে হবে। হ্যাঁ ঠিক। এই বলতে বলতে চলে গেলেন বেণীমাধব রায়। এখন যে তাকে প্রেমে ছ্যাঁকা খাওয়া আদর্শ প্রেমিক লাগছে তাতে কোনো সন্দেহই নেই। ব্যারিস্টারি করা লোক নাকি প্রেমের জ্বালায় দগ্ধ হয়ে নিজের মাথাই খেয়ে ফেলেছেন। আমি হেসে বললাম, ছেলেটা তো একেবারে উন্মাদ হয়ে যায় বলে মনে হচ্ছে। ওর বাড়ি গিয়ে একবার কারোর সঙ্গে কথা বললে হয় না? ঠিকই বলেছ, কিন্তু এতটাই পাগল হয়ে যাবে যে কোর্টের পোশাকের কথাই ভুলে মারবেন? অদ্ভুত। একে দেখে তো আমার মনে হচ্ছে আমিও প্রেমের কিছুই বুঝতে পারলাম না আজ অব্দি। ভাও ভাও 1,500 টাকা পেয়ে গেলাম, ওদিকে কিছুই হলো না। জানি না কি হলো লেখক। আমারও ঠিক বিষয়গুলো বোধগম্য হলো না। কে জানে, আজকালকার নবীনেরা বোধহয় এমনই হয়। যাকে সেসব ছাড়ো বরং। এই যে বিনা পরিশ্রমে 1,500 টাকা ইনকাম হয়ে গেল, এতেই বা কম কি? হ্যাঁ, 1,500 টাকা নিয়ে এরপর বেশ ভালোই ব্যয় চলছিল আমাদের। যে টাকা খেটে আসে না তার উপর মানুষের বিশেষ মায়া থাকে না, আর যে টাকা খেটে আসে না সে টাকা সন্দীপন হাজরার হাতে উড়ে যায় নিমেষে। ইতিমধ্যে একটা নতুন কেস এলো, সেখানেও 2,000 টাকা মতো আয় হলো সন্দীপনের। সে কেসের গল্প না হয় অন্যদিন জানাবো। আমরা যখন ভেবেছিলাম বেণীমাধবের ব্যর্থ প্রেমের কেস শেষ হয়ে গেছে, ঠিক তখনই আসলে শুরু হয়েছিল তার কেসের মূল পর্ব। একদিন সকালে নেহাত কাগজ ঘাঁটতে ঘাঁটতেই সন্দীপন আবিষ্কার করলো একটা খবর। খুব একটা বড় করে দেওয়া ছিল না, তবে ওর চোখ টেনেছিল হেডলাইনখানা। আমায় কাগজ বাড়িয়ে আঙুল দিয়ে দেখাতেই আমিও চিন্তিত হয়েছিলাম বটে। সোনালির মৃত্যু হয়েছে। বর্ণনা অনুযায়ী এই সোনালি যে আমাদের চেনা সোনালি তাতে কোনো সন্দেহ নেই। কাগজের বর্ণনা খুবই অল্প, তবে তাতেই যা জানা গেল আমার আর সন্দীপনের চক্ষু চড়ক গাছ। সোনালির দেহ পাওয়া গেছে ডালহৌসি চত্বরের একটি পার্কে, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো লোকাল পুলিশ সন্দেহ করছে তার প্রেমিক বেণীমাধবকে। বাড়ির সকলের দেওয়া তথ্য অনুযায়ী বেণীমাধবকেই আপাতত মূল সন্দেহভাজন হিসেবে ধরা হচ্ছে। বেশ, এটুকুই যথেষ্ট ছিল আমাদের জন্য। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, এই কি করবে তাহলে? একবার যাবে নাকি ওর বাড়ি? যাওয়া কি উচিত? বেণীমাধবকে একটু অন্যরকম লাগছিল বই কি, কিন্তু তাই বলে সে সোনালীকে খুন করে দেবে এমনটা তো ভাবিনি। একবার গেলেই ভালো হয় নাকি? হ্যাঁ, তাই চলো। বেকার বেকার বসে চিন্তা বাড়িয়ে ক্ষতি বই লাভ তো হবে না। এর মধ্যে দুবার বেণীমাধবের বাড়িতে টেলিফোন করেও কোনো লাভ হলো না। একজন চেনা বন্ধুর থেকে আমি ব্যারিস্টার জহর রায়ের বাড়ির ঠিকানা জোগাড় করলাম, কারণ বেণীমাধব আমাদের কাছে সম্পূর্ণ ঠিকানা দিয়ে রাখেনি। ওর বাড়ির উদ্দেশ্যে বেরোতে যাব ঠিক তখনই আমাদের দরজায় স্বয়ং বেণীমাধবের দেখা পেলাম।
তার চেহারার অবস্থা আগের থেকেও অধিক জীর্ণ শীর্ণ, চোখ লাল, মুখে বিচ্ছিন্ন দাড়ি গোফের বলয়, কালচে চোখের আশপাশ। এসব দেখে আমি নিতান্তই চমকে গেলাম। জিজ্ঞেস করলাম, আপনাকে পুলিশ তো সন্দেহভাজনের তালিকায় রেখেছে মশাই, আর কি অবস্থা করেছেন নিজের? আর বলবেন না, আমার সব শেষ হয়ে গেছে স্যার। সোনালি খুন হয়েছে, সোনালি খুন হয়ে গেছে স্যার। এই আপনি শান্ত হয়ে বসুন তো আগে। হ্যাঁ, এই নিন বসুন। এবার বলুন তো কি কি হয়েছে যার জন্য আপনাকে পুলিশ মূল সন্দেহভাজন বলে ভাবছে? আর আপনার অবস্থাও তো খুব একটা সঠিক নয়। মদ খেয়েছেন? মদ আর কি সাথে খেয়েছি গোয়েন্দা? আমার সব শেষ। আর উকিলের পোশাক পরবো না আমি। আমার জীবনের একমাত্র আলোর বিন্দু আমার সোনালি তপ করে নিভে গেছে স্যার। আমার আর বাঁচা সাজে না স্যার, বাঁচা সাজে না। সে তো বুঝলাম, কিন্তু এখন বলুন আপনাকে সন্দেহ করা হচ্ছে কেন? পুলিশ এমন কি প্রমাণ পেয়েছে আপনার বিরুদ্ধে? সেসব প্রমাণ বেশি দিন ধোপে টিকবে না। যে খুনি সে আমায় ফ্রেম করতে চাইছিল। আজ থেকে 3 দিন আগে আমার ঘড়ি চুরি হয়ে যায়, তারপর আমার আতরের বোতল চুরি যায়। সবই ক্রাইম স্পটে পাওয়া গেছে। আপনার কি মনে হয় এগুলো আপনার ভাই শ্যামলের কাজ হতে পারে? শ্যামলের? না না না, শ্যামল আমার সব রকম ক্ষতি করতে চাইতে পারে, কিন্তু কখনো মানুষ খুন করবে না। হয়তো ও সোনালীকে আমার থেকে কেড়ে নিতে চাইছিল, কিন্তু এভাবে না 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 না, এটা হয় না, এটা হতে পারে। এটা হয়তো আপনার ভ্রাতৃত্ব সুলভ আচরণের জন্যে আপনি বলছেন। আমি বলি কি, আমি বরং আপনার সঙ্গে আপনার বাড়িতে যাই, একবার সবটা দেখে শুনে আসি, তারপর আপনাকে সাহায্য করি। 1,500 টাকার একটু সদ্ব্যবহার করুন। কি লাভ বলুন তো? সোনালীকে কি আপনি ফিরিয়ে আনতে পারবেন? এই তদন্তে কয়েকদিনের মধ্যেই আমার ওপর থেকে সব দায় উঠে যাবে, আর তারপর পুলিশ নিঘাত ধরে ফেলবে খুনিকে। কিন্তু তাতেও কি আমার একমাত্র ভালোবাসাকে খুঁজে পাবো মশাই? পুলিশের উপর আপনার এতটা ভরসা আছে আগেই তো জানতাম না। আপনিই হয়তো প্রথম উকিল যিনি পুলিশকে গাল দিচ্ছেন না। আর গাল দিয়ে কি করব বলুন তো? না, আপাতত বাড়ি যাই। একবার সোনালীর বাড়িতেও যেতে হবে। ওর বাবা মা আমায় ভুল বুঝছেন। ওরা ভাবছেন আমি হয়তো সোনালীকে খুন করেছি। এই ভুলটা ঘোচানো দরকার, এই ভুলটা ঘোচানো দরকার। বলতে বলতে দেয়ালে ধাক্কা খেতে খেতে ঘর থেকে বেরিয়ে গেলেন বেণী মাধব। আমি আর সন্দীপন ওর বেরিয়ে যাওয়ার পথের দিকে চেয়ে রইলাম। আমি বললাম, পুলিশেরা কি উকিল মানুষদের একটু বেশি ছাড় দেয় আজকাল? না হলে এভাবে মার্ডার স্পটে জিনিস পাওয়ার পরেও বেণী মাধব রায় আমাদের ঘরে কি করছেন? প্রশ্নটা একদমই ভুল নয় ভাই। চলো তো একবার দেখেই আসা যাক ওনার বাড়িতে গিয়ে, আর একবার থানাতেও না হয় ঘুরে যাব। অতি উত্তম প্রস্তাব। আর বেশি দেরি না করে আমরা ঘর বন্ধ করে নিচে নামলাম। রাস্তায় তখন আর বেণী মাধবের কোনো চিহ্ন নেই। হয়তো সে ইতিমধ্যেই অন্য কোথাও চলে গেছে। চারমাথার মোড়ে পৌঁছে কালী মন্দিরের সামনে কিছুক্ষণ অপেক্ষা করতেই একখানি ট্যাক্সি পেলাম। ট্যাক্সি ধরে প্রথমে আমরা পৌঁছলাম বেণী মাধব রায়ের বাড়িতে। মস্ত বড় অট্টালিকা সম বাড়িখানা এই শহরের শোভা যে বাড়াচ্ছে তাতে সন্দেহ নেই। মূল গেটের সামনে আমাদের গাড়ি এসে থামল। ভাড়া মিটিয়ে গেটের দারোয়ানের কাছে তাবেদারি করে ভেতরে ঢোকার পারমিশন পাওয়া গেল। তবে দারোয়ান জানালো বর্তমানে বাড়িতে কোনো মালিকই নেই। আমরা জিজ্ঞেস করতেই শুনলাম পুলিশ নাকি ধরে নিয়ে গেছে বেণী মাধবকে। এখন ঘরে শুধু কর্তামা অর্থাৎ বেণী মাধবের সৎমা রয়েছেন। আমি আর সন্দীপন অবাক চোখে একে অপরের দিকে তাকালাম। সন্দীপন ভেতরে ঢুকতে ঢুকতে কি একটা মনে করে বলল, না না, কিছু একটা হিসেবে গন্ডগোল লাগছে আলেখ্য। আমাদের একবার থানায় যেতে হবে। এখান থেকে খুব বেশি একটা দূরত্ব নয়। চলো মোড় থেকে রিক্সা ধরে নিই। হন্তদন্ত হয়ে পুনরায় ফটক খুলে বেরিয়ে গেলাম আমরা। সন্দীপনের চোয়াল যেন শক্ত হয়ে রয়েছে। লাল ইমারতের মতো বাড়িখানাকে ফেলে রেখে আমরা পুনরায় মোড়ের মাথায় পৌঁছলাম। একখানা রিক্সা ধরে সোজা পৌঁছে গেলাম হেয়ার স্ট্রিট থানায়।
সন্দীপন হন্তদন্ত হয়ে থানায় ঢুকতেই একজন কনস্টেবল আমাদের বসতে বললেন একটা বেঞ্চিতে। এখন দারোগা সাহেব ব্যস্ত আছেন, তাই কিছুক্ষণ এখানে সময় নষ্ট না করলে তার দেখা পাওয়া যাবে না। আমি ওকে আস্তে আস্তে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এত উত্তেজিত হয়ে পড়লে হঠাৎ? কিছু ধরতে পেরেছ কি? ধরতে পেরেছি কিনা বলতে পারবো না, তবে একটা খটকা তৈরি হয়েছে মাথায়। কি খটকা বলো তো? ওই বেণী মাধবের গ্রেপ্তারি? আগে হ্যাঁ, আমি যেটা ভাবছি সেটাই যদি হয় তাহলে আমার চেয়ে অপগণ্ড গোয়েন্দা এই বাংলার দুটি দেখেনি। এর চেয়ে শুধু তোমার লেখা বই ছেপে ব্যবসা করাই ভালো ছিল। কেন যে এসব বুদ্ধির কাজে আমার মতো একটা মানুষ ঢুকতে গেল! ছি ছি ছি। এই বলে নিজেকে বেশ গালমন্দ করতে লাগলো সন্দীপন। যথেষ্ট টের পেলাম নিজের উপর সে নিজেই বেশ ক্ষুব্ধ হয়েছে। প্রায় মিনিট 20 ব্যয় করার পর আমাদের দেখা মিলল দারোগা সাহেবের সঙ্গে। তার সামনে চেয়ারে বসেই সন্দীপন সরাসরি জিজ্ঞেস করল, স্যার, আমরা এসেছি বেণীমাধব রায়ের ব্যাপারে কথা বলতে। আমি একজন গোয়েন্দা, প্রাইভেট ডিটেকটিভ। আজকেও মাত্র কয়েক ঘন্টা আগে বেণীমাধব আমার বাড়িতে এসেছিলেন, কিন্তু তার বাড়ি গিয়ে শুনলাম সকালেই নাকি সে অ্যারেস্ট হয়েছে। দারোগা সাহেবও অবাক হলেন বই কি, বললেন, হ্যাঁ, সে তো ঠিকই শুনেছেন। আপনার বাড়িতে বেণীমাধব রায় গেল কেমন করে? বিগত কয়েক সপ্তাহ ধরে সে আমার সঙ্গে সোনালীকে নিয়ে আলোচনা করেছে। আজকে তাকে প্রচণ্ড বিধ্বস্ত দেখালো দেখে আমিও অবাক হলাম, কারণ ইতিমধ্যেই কাগজে আমরা পড়েছি সোনালীর মৃত্যু এবং তার উপর সোনালীর বাবা মায়ের অভিযোগ সহ বেশ কিছু প্রমাণ। দাঁড়ান 1 মিনিট, আমি আপনাদের ওর সেলের কাছে নিয়ে যাচ্ছি। দারোগা সাহেব উঠে এগিয়ে গেলেন ঘর ছেড়ে সেলের দিকে। আমরা দুজন তাকে পিছু করতে করতে পৌঁছলাম একটা অন্ধকূপের মতো জায়গায়। এখানে একসঙ্গে 2-3 জনকে একটি সেলের ভেতরে রাখা হয়। 3 নম্বর সেলের সামনে গিয়ে দারোগা সাহেব লাঠিখানা গড়াদের উপর ঠকঠক করে ডাকলেন, এই যে বেণীমাধব রায়, হ্যাঁ, আপনি একটু উঠে আসুন তো দেখি। একটা হালকা হলুদ আলো জ্বালানো হলো। এই অন্ধকারে কিছুই বিশেষ দেখা যাচ্ছিল না। সেই আবছা হলুদ আলোয় নজরে এলো বেণীমাধব রায়ের চেহারা। দারোগা সাহেব বললেন, ডিটেকটিভ মশাই, এই যে ইনি হলেন বেণীমাধব রায়। তা ইনি তো সেলের ভেতরে, তা ইনি আজ সকালে আপনার বাড়িতে কিভাবে গেলেন বলুন তো? আমার আর সন্দীপনের দুজনের মাথা যে ভনভন করে ঘুরছে তাতে সন্দেহ নেই। আমি দুর্বল চোখে শুধুমাত্র সন্দীপনের দিকে ঘাড় ঘুরিয়ে দেখলাম, তারও অবস্থা আমার মতোই। তার চোখ দুটো রক্ত জবার মতো লাল, ভীষণ রাগে ক্ষোভে কপালের শিরাগুলো ফুটে উঠেছে। দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে সে দাঁড়িয়ে রয়েছে মুখ বুজে। বেণীমাধব রায় বললেন, আপনার বাড়ি আমি গেছি, আপনাকে তো আমি চিনিও না মশাই। সন্দীপন কিছুক্ষণ মাথার চুল ছিঁড়ল, তারপর একটু স্বাভাবিক হয়ে বলল, আজ অবধি এত বড় ধোঁকা আমি কখনো খাইনি। আপনার ভাই শ্যামল এখন কোথায় আছে? শ্যামল? শ্যামল কোথায় আছে আমার জানা নেই। সে বেটা নেশা ভান করে পড়ে থাকে, কোথায় কোথায় ঘুরে বেড়ায় আর থিয়েটার যাত্রাপালা করে। সেসবের আমি কিছুই জানি না। আর শ্যামল তো আমার ভাই নয়, ও আমার দাদা, আমার আগের পক্ষের দাদা। ওর মা মারা যাওয়ার পর আমার বাবা জহর রায় দ্বিতীয়বার বিবাহ করেন এবং তারপর আমি হই। কেন বলুন তো? ও কি সোনালীকে খুন করেছে? বুঝেছি, এতক্ষণে সব হয়তো বুঝেছি। আচ্ছা, আপনার মা কি আপনার দাদাকে খুব কষ্ট দিতেন? খুব কষ্টে বড় হয়েছিলেন শ্যামল? মানে এক প্রকার তাই, কিন্তু তার বদলাও নিতে ভোলেনি শ্যামল। আসলে আমরা কাউকে বলিনি, তবে আমার বাড়িতে গেলে দেখতে পাবেন আমার মা একজন পঙ্গু মানুষ। আমার মাকে পঙ্গু করেছে ওই শ্যামল। দাদা বলে ডাকতেও ইচ্ছা করে না ওকে। আচ্ছা, ও কি সোনালীকে... দাঁড়ান, আমার নিজেরই এখনো ধাতস্থ হচ্ছে না সবটা। দারোগাবাবু, আপনার ঘরে গিয়ে কিছু আলোচনা করার আছে। বেণীমাধব গড়াদের ওপারে জুলুজুলু চোখ নিয়ে তাকিয়ে রইলেন। আমরা এসে বসলাম দারোগাবাবুর ঘরে। সন্দীপন বিগত কয়েক সপ্তাহ ধরে শ্যামলের বেণীমাধবের ছদ্মরূপ ধরে আসা, সন্দীপনকে কেস দেওয়া থেকে শুরু করে সোনালীর সঙ্গে আমাদের সাক্ষাৎ এবং আজকের সকালের বৃত্তান্ত সবটাই খুলে বলল।
দ্বারকাবাবু বেশ চিন্তিত হয়ে বললেন, তাহলে তো সব সন্দেহ গিয়ে পড়ে ওই শ্যামলের উপর। সে কেন ভাইয়ের পরিচয় গোপন করে আপনার সঙ্গে দেখা করলো? আমার মনে হয় সে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চেয়েছিল, গোয়েন্দা পারলে আমায় ধরে দেখাও। সে বলেছিল শ্যামল একজন অভিনেতা, সত্যি সত্যি অভিনেতাই বটে। তবে শেষ দিন তার মদের ব্যাপারটা আমি ধরে ফেলেছি। সৎমা আর ভাইয়ের থেকে যাতনা পেতে পেতে সে ভাইয়ের সবটুকু কেড়ে নিতে চেয়েছিল, এবং শ্যামল চেয়েছিল বেনি মাধবকে এই খুনের ঘটনায় ফাঁসিয়ে দিতে। তাই সে আজকে আমায় বারণ করেছিল আর এই কেসে না জড়াতে। তার নাকি পুলিশের উপর অগাধ বিশ্বাস। উফ, কি ধেরবাজ লোক বটে। তাহলে এখন উপায়? ওকে আমরা কিভাবে খুঁজে পাবো? জানি না, বিন্দু মাত্র আইডিয়া নেই আমার। শ্যামলের ব্যাপারে কে যে সন্ধান দিতে পারবে তার কোনো জ্ঞান নেই। সে নিজেকে ব্যারিস্টার বলে পরিচয় দিয়েছিল, যেটা মিথ্যে। ওর ভাই বেনি মাধবও নিশ্চয়ই দাদার ব্যাপারে কিছুই জানে না। তবুও আপনি একবার চেষ্টা করে দেখুন। আর শ্যামলের জিনিসপত্র থেকে যদি ওর আঙুলের ছাপ পাওয়া যায়, তাহলে একবার সেটা মিলিয়ে দেখুন আর ওর নামে হুলিয়া জারি করে দিন। ও দেশ ছেড়ে পালানোর আগেই ওকে ধরতে হবে। ছেলেটা আমায় ঘোল খাইয়ে ছেড়েছে, ওকে না ধরতে পারলে আমার শান্তি হবে না। সন্দীপন বেশ কিছুক্ষণ দ্বারকাবাবুর সঙ্গে আলোচনা করার পর আমরা বেরিয়ে এলাম থানা থেকে। আমি ওর মানসিক কষ্ট লাঘব করার জন্যে জিজ্ঞেস করলাম, সিগারেট খাবে? খাবো, বের করো। কি মনে হয় ওকে ধরতে পারবো আমরা? ছেলেটা প্রস্তুত ছিল না। ও চায়নি সোনালীকে খুন করতে। তুমি এটা কিভাবে বলছো? বলছি কারণ ও আজকে একেবারেই তৈরি হয়ে আমার সঙ্গে খেলতে আসেনি। শুধুমাত্র নিজেকে বাঁচানোর তাড়নায় এসেছিল আমার কাছে, যাতে আমি এই কেসে জড়িয়ে বেনি মাধবের ভাই শ্যামলের পেছনে না লাগি। সেজন্যই আজ ওর গায়ে মদের গন্ধ পেয়েছি। আমার আন্দাজ ও খুন করার পর ভীষণ প্যানিক করে মদ টদ খায় আর তারপর এই অবস্থা করে আমার কাছে এসেছিল। এটুকু আমার কাছে পরিষ্কার। তাহলে এখন কি করবে? ছেলেটা তো পুরোই আমাদের ঘোল খাইয়ে সোনালির কাছাকাছি গিয়েছিল। আমরাও গেছিলাম, কথা বলেছিলাম সোনালির সঙ্গে, কিন্তু কেন করলো এসবও? সেসবের উত্তর একমাত্র ওই দিতে পারবে। আপাতত যখন খুনের ব্যাপারে আমরা এত কিছু জেনে গেছি, তাই অতিরিক্ত এই নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নেই। বাকিটা পুলিশেরই কাজ বটে। বাপরে, সিগারেট যে মস্তিষ্কের পক্ষে হানিকারক নয় তার জলজান্ত প্রমাণ পেলাম তোমায় দিয়ে। মুহূর্তের মধ্যে একেবারে ঠান্ডা। ঠান্ডা নয়, ঠান্ডা নয়। আচ্ছা, ওর থিয়েটারের দলের সঙ্গে একবার কথা বলতে হবে। হ্যাঁ, আমি জানি ওদের কোথায় পাওয়া যাবে। সন্দীপনের দৃঢ় প্রতিজ্ঞ দৃষ্টির দিকে তাকিয়ে বুঝলাম বেনি মাধব অর্থাৎ ছদ্মবেশে শ্যামলের আর নিস্তার নেই। তবে চিন্তার বিষয় এই যে ইতিমধ্যে সে যদি বার্মা কিংবা অন্য কোনো প্রদেশে চলে যায়, তাহলে যথেষ্ট চাপ হবে তাকে খুঁজে বের করা। সন্দীপন যেহেতু অভিনয় শৈলীর উপর যথেষ্ট ভালোবাসা রাখে, তাই থিয়েটারের দলের বিভিন্ন স্থান সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে। এককালে নিজেও নাটক করেছে বিভিন্ন দলে। আমরা পৌঁছলাম বালিগঞ্জের একটি দলের নাট্যশালায়, যেখানে রীতিমতো প্রথিতযশা অভিনেতা অভিনেত্রীরা দক্ষতার সঙ্গে কাজ করে থাকেন। এখানকার নির্দেশক ভজহরি ঘোষালের সঙ্গে সন্দীপনের পূর্ব পরিচয় ছিল। ভজহরি বাবুকে শ্যামলের ব্যাপারে দু এক কথা জিজ্ঞেস করতেই উনি চিনতে পারলেন। ইতিমধ্যে ওর ছবিও আমরা সংগ্রহ করেছিলাম থানা থেকে, তাই অধিক অসুবিধা হয়নি। শ্যামল ছেলেটাকে তো আমরাই বের করে দিয়েছি। নিঃসন্দেহে একজন দারুণ অ্যাক্টর ছিল, কিন্তু অভিনেতার সঙ্গে সঙ্গে মানুষও তো হতে হয়। বলছি না, বিশাল অমানবিক কিছু করেছিল, কিন্তু তবুও সকলের সঙ্গে কেমন কুকুরের মতো ব্যবহার করা, যেখানে সেখানে পাগলের মতো ঘুরে বেড়ানো। মাঝে মধ্যে মনে হতো ওর বোধহয় মাথার ব্যায়ামও হয়েছে। না হলে কেউ এভাবে ফেউ ফেউ করে ঘুরে বেড়াতে পারে? কিংবা এভাবে চলতি নাটকের মধ্যে মন লাগছে না বলে মঞ্চ থেকে পালায়? তাই নাকি? এমনটা হয়েছিল? হ্যাঁ মশাই, সবাই কমপ্লেন করেছিল ওর ব্যাপারে। এখানে যে কদিন টিকে ছিল সেটাও তো আমারই কল্যাণে। না হলে ওর মতো পাগলকে বেশি দিন কেউ কি রাখবে? তবে নো ডাউট একজন সুদক্ষ অভিনেতা। হ্যাঁ, সে বিষয়ে আমারও বিশেষ একটা ডাউট নেই।
আচ্ছা, আপনি কি একেবারেই বলতে পারবেন না ও কোনো নতুন থিয়েটারে যোগদান করেছে কিনা, কিংবা এমন কোনো আস্তানা যেখানে থাকতে পারে? আস্তানা? একটা আস্তানায় থাকতো বটে, তবে এখন কোথায় আছে বা থাকে জানি না। কোথায়? উম, ওই ফার্ন রোডের দিকে একটা মেসে, সেখানে ওর কিছু বন্ধু বান্ধব ছিল। কোনো অ্যাড্রেস আছে আপনার কাছে? আরে যদুবাবুর মেস সবাই চেনে, ওখানে গিয়ে যদুবাবুর মেসের নাম করলেই সবাই জানিয়ে দেবে। ব্যাস এতটুকু ইনফরমেশনই আমার আর সন্দীপনের জন্য যথেষ্ট ছিল। দুই ভাই মিলে তক্ষুনি একটা বাস ধরে ফার্ন রোডের দিকে রওনা দিলাম। যদুবাবুর মেস খোঁজা যে এত সোজা হবে জানা ছিল না। 4-5 জনকে বলতেই তারা দেখিয়ে দিল মেসটা। একটা দোতলা ভাঙাচোরা বাড়ির উপরতলায় মেস ভাড়া দেওয়া আছে, নিচতলায় বোধ করি মেসের মালিক থাকেন। আমরা অবাধেই দোতলায় পৌঁছে গেলাম। সিঁড়ি দিয়ে উঠে মোট 4টি ঘর, সেখানে প্রত্যেকটি ঘরেই প্রায় গড়ে 4-5 জন করে রয়েছে। প্রথম ঘরে গিয়েই আমরা খোঁজ করলাম শ্যামলের। ওর পরিচয় আর ছবি দিতেই একটি বছর 25-এর ছেলে আমাদের সহযোগিতা করলো বটে, তবে তার বয়ানও বেশ ধোঁয়া ধোঁয়া। আগে শেষবার শ্যামল এসেছিল প্রায় 1.5 মাস আগে। আমার সাথে আড্ডা দিতে দিতে এখানে বন্ধুত্ব হয়ে যায়। অনেকবার তো এখানে থেকেই গেছে। আপনার সঙ্গে শ্যামলের বন্ধুত্ব হলো কিভাবে? আমরা একই দলে থিয়েটার করতাম, তারপর আমি চাকরিতে ঢুকে যাই বলে আর কন্টিনিউ করতে পারিনি। শ্যামল একটা এত বড় বাড়ির ছেলে হয়েও খুবই ছাপোষা থাকতো। সে যে একটা খুন করে ফেলবে আমরা তো কল্পনাও করতে পারি না। তার মানসিক সমস্যার ব্যাপারে জানতেন? মানসিক সমস্যা? দেখুন, শিল্পীরা ওরকম একটু মেলা খ্যাপা হয়েই থাকে বটে, তবে শ্যামল একেবারে বদ্ধ উন্মাদ ছিল না। নেশা করে একটু বাওয়াল করতো ঠিকই, তবুও সেটা ওই ওর সৎ মা আর ভাইয়ের অত্যাচারের কারণে। আপনার কাছে যা শুনছি তাতে তো আমি নিজেই চমকে যাচ্ছি। শ্যামল ওর সৎমাকে পঙ্গু করে দিয়েছিলেন, এই কথা কি সত্যি? কি বলছেন মশাই? এসব ব্যাপার তো কখনোই শুনিনি। শ্যামলের সঙ্গে শেষবার যখন দেখা হয়েছিল তখন এমন কিছু কথা বা জিনিস বলেছিল যেটা আপনার মনে আছে? শেষবার তো এই মেসে এসেছিল, তাও ওই মাস 1.5 মতো হবে। বলেছিল বলতে ওকে তো থিয়েটার দল থেকে বের করে দেবে এরকম কথা বলল। তারপর সেই রাতটা এখানেই কাটিয়ে বাড়ি চলে গেল। আর কিছু বলেছিল? কোনো সাধারণ কথা যেটা আপনার মনে আছে? সাধারণ কথা বলতে, ও হ্যাঁ, ওর ভাই মানে ব্যারিস্টার ভাই ওকে কিছু একটা বলেছিল, সেটাই খুব খুশি হয়ে জানিয়েছিল। খুশি হয়ে জানিয়েছিল? কিছু একটা অভিনয়ের কথা বলেছিল বোধহয়। হ্যাঁ, ওরকমই হবে। আমি বিশেষ কিছু জানি না, শুধু এটুকু খুশি খুশি ছিল যে ওর ভাই নাকি কোনো একটা অভিনয়ের সুযোগ করে দেবে ওকে, যেখানে নাকি ও ভালো করে অভিনয় করতে পারবে। অভিনয়? আচ্ছা বেশ, আর কিছু মনে করতে পারলে অবশ্যই আমায় জানাবেন। আমার টেলিফোন নাম্বারটা দিয়ে রাখলাম। এতটুকু বলেই আমরা বেরিয়ে এলাম মেস থেকে। সন্দীপনের চোখ মুখ বেশ জলজল করছে, হাত পাও বেশ উদ্বেলিত ঠেকছে। আমি জিজ্ঞেস করলাম, এখন কি করবে? মন বলছে একবার সোনালির বাড়িতে যাই, ওর বাড়ির ঠিকানা নিশ্চয়ই থানায় পাবো। চলো তো একবার থানায়। না না, দাঁড়াও, ওই যদুবাবুর থেকে টেলিফোন নিয়ে থানায় একটা ফোন করি। ডিরেক্টরি হতে থানায় ফোন করে আমরা জোগাড় করলাম সোনালির বাড়ির ঠিকানা। বেণীমাধব এখনও সেলেই আছে, তবে শ্যামলের ওপর তদন্ত চলছে এবং রাজ্য থেকে বেরোনোর সমস্ত পথে ওর ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আমি আর সন্দীপন একটু ফোকাফুকি শেষে কলেজ স্ট্রিটের বাস ধরে রওনা দিলাম সোনালির বাড়ির উদ্দেশ্যে। ঠিকানা অনুযায়ী 53 নম্বর বাড়িটার সামনে দাঁড়াতেই আমরা একটু থমকে গেলাম। বাড়িতে এখন কেউ নেই বোধ হচ্ছে, বাইরে থেকে তালা বন্ধ, একেবারে সাধারণ বাঙালি বাড়ির মতোই। তবে বাইরের দরজা খুলে রেখেই চলে গেছেন গৃহস্থ। তাই আমরা উঠোনে গিয়ে 2-1বার হাঁক পারলাম এই ভেবে যদি কেউ থাকে, কিন্তু সমস্ত দরজা জানলা বন্ধ। প্রায় মিনিট 20 অপেক্ষার পর একজন মহিলা এলেন সদর পেরিয়ে। আপনারা কারা? নমস্কার, আমি গোয়েন্দা সন্দীপন হাজরা। আপনি কি সোনালির মা? হ্যাঁ বলুন। বলতে বলতে উনি ভিতরের দরজা খুলতে লাগলেন। সন্দীপন বলল, আসলে আপনার মেয়ের ব্যাপারে কয়েকটা কথা বলার জন্য আমরা এসেছি।
দারোগাবাবুর থেকে বেশ কিছু তথ্য পেলাম, তবে আমার একটা জায়গায় খটকা লাগছে। খটকা? কিসের খটকা? আচ্ছা, আগে ভিতরে আসুন। মহিলা দেখলাম বেশ শক্ত সামর্থ্য আছেন, আমাদের কথার সরাসরি প্রত্যুত্তর দিচ্ছেন। আমরা দুজন দুটি চেয়ার দখল করে বসলাম। আমার মনে হয় সোনালির মৃত্যুর পেছনে বেণীমাধব দায়ী নয়। তাই নাকি? আপনাদের এমনটা মনে হওয়ার কারণ? সন্দীপন এরপর সংক্ষেপে শ্যামলের ব্যাপারটা বর্ণনা করল। ভদ্রমহিলা একটু চিন্তিত হয়ে বললেন, তার মানে বলছেন আমার মেয়েকে ওই শ্যামল খুন করেছে? তেমনই তো মনে হচ্ছে আমার আপাতত। তবে সোনালির বিষয়ে আরো বেশি কিছু জানতে চাই। হ্যাঁ, বলুন। সোনালির মা কবে মারা গেছেন? তা প্রায় বছর 3 হবে। সোনালি আমায় খুব একটা সহ্য করতে পারতো না। মেয়ে যে প্রেম করে সে কথা ওর বাপকে বলেছিলাম, তবে তিনি তো সে কথা মানতেই চাননি। ভাবতেন আমি বোধহয় সৎ মেয়ের নামে ওনার কান ভারী করছি। আমিও তাই বেশি কথা বাড়াইনি। ও যে লুকিয়ে লুকিয়ে পার্কে যেত সে খবর আমি জানতাম। এমনকি সোনালি বেণীমাধবের ব্যাপারটাও আমাকে বলেছিল, জানেন। শেষকালে আমার আর ওর মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল। মহিলার চোখ এবার ছলছল করে উঠল। সন্দীপন ফের জিজ্ঞেস করল, ও কি বেণীমাধব সম্পর্কে কোনো কথা জানিয়েছিল আপনাকে? জানিয়েছিল, বলেছিল শেষ কিছুদিন ধরে ওদের সম্পর্ক ভালো যাচ্ছে না। বেণীমাধব ওর চরিত্র নিয়ে ওকে খুব অপমানজনক কথাবার্তা বলছিল। খুব কষ্ট পেয়েছিল মেয়েটা, জানেন। আমি ওকে বুঝিয়েছিলাম এরকম একটু একটু হয়, সময়ের সাথে সাথে সবটা ঠিক হয়ে যাবে। তারপর বেশ কদিন আমি ওর গালে হাতে পায়ে অনেক দাগ দেখেছি, বোধহয় ঘুষি বা থাপ্পড়। আমি নিজে বেণীমাধবের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, সোনালি বারণ করেছিল। তারপর গত রাতে যখন সোনালি ওর বান্ধবীর বাড়ি থেকে ফিরল না, তখনই আমি ওর বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম। ওর বান্ধবীর বাড়ি থেকে মেয়ে বেরিয়ে যে বেণীমাধবের সঙ্গে দেখা করতে যাবে তা আমি জানি, মানে জানতাম আর কি। সেজন্যই আরো বেশি কষ্ট হচ্ছে। আমি নিজেকে অনেকটা শক্ত করে রাখার চেষ্টা করছি, কিন্তু এখন মনে হচ্ছে আমি মনে হয় নিজেই মেয়েটাকে মৃত্যুর দিকে, এই দুঃখ বেদনা নিয়ে আজীবন বেঁচে থাকার যন্ত্রণাটা যে কি মারাত্মক। ভদ্রমহিলা একটু ধাতস্থ হলে সন্দীপন বলল, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি সোনালির ঘরটা একটু দেখতে চাই। হয়তো সেখান থেকে কিছু জিনিস আমাদের সাহায্য করতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই। আপনারা চা বা জল খাবার কিছু খাবেন? না না, আপনি শুধু আমাদের সোনালির ঘরটুকু দেখিয়ে দিন, তাহলেই চলবে। সোনালির ঘরটা বেশ ছিমছাম, অল্প স্বল্প শখের জিনিস দিয়ে সাজানো একখানি ঘর। একটা ছোট খাটের পাশে পড়ার টেবিল, তার পাশে আলমারি আর টুকটাক কিছু সরঞ্জাম। ওর পড়ার টেবিলে বইয়ের সংখ্যা বেশ অল্প। সন্দীপন প্রথমে গিয়ে সেদিকেই হাত বাড়ালো। আমাকেও ইশারায় কয়েকটা বই খাতা ঘেঁটে দেখতে বলল। বেশ কিছু ডায়েরি, কবিতা, গল্প সমগ্র, স্কুলের পড়ার বই খাতা ইত্যাদি আমরা নেড়ে চেড়ে দেখতে লাগলাম। হঠাৎ সন্দীপন একটা ডায়েরির পাতায় থমকে গিয়ে আমায় ডাকলো। এই আলেখ্য, দেখো তো লেখক। দেখলাম সোনালির হাতের লেখায় বেশ তাড়াহুড়ো করে কয়েক পাতা লেখা রয়েছে। নিজের অন্তিম মুহূর্তের পূর্বাভাস পেয়ে সে লিখে গেছে 4-5 পাতা। আমার মাথায় বাজ ভেঙে পড়ল, আর লক্ষ্য করলাম সন্দীপনের ঠোঁটে শুকনো হাসি রেখা ঝিলিক মারছে। ডায়েরিটা সশব্দে বন্ধ করে সে বলল, তাহলে কি বুঝলে লেখক? কিন্তু সব তো গুলিয়ে যাচ্ছে আমার। আনরিলায়েবল একটা মানুষকে কতই বা বিশ্বাস করা যায় এই দুনিয়ায়। কিন্তু সোনালি এই এত অল্প বয়সেই নিজের অতি বুদ্ধিতার জন্য খুন হতে হলো ভাবলেই খারাপ লাগছে। এরপর আরও বেশ কিছু জিনিসপত্র ঘাঁটাঘাঁটি শেষে আমরা খুঁজে পাই আরও 2-1টি নোট, যেগুলো অন্যান্য জায়গায় ছোট ছোট করে লেখা ছিল। সেসব কুড়িয়ে নিয়ে কোনো মতে বাইরে বেরোলাম আমরা। রাস্তার ধারে একটা দোকানে পয়সা দিয়ে টেলিফোন ব্যবহার করতে উদ্যত হলো সন্দীপন। আমি উদ্বিগ্ন হয়ে বললাম, কাকে ফোন করবে?
দাঁড়াও, একটা জরুরি ফোন করতেই হবে এখন। আমাদের ঘরে একজন চেনা লোককে আশ্রয় দিতে হতে পারে। কাকে? দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ যদুবাবু, আমি আপনার মেসে 1 ঘন্টা আগে গিয়েছিলাম। আপনার মেসের দোতলায় যে ছেলেটির সঙ্গে কিছুক্ষণ কথা হলো, নাম বোধহয় রাজেশ। হ্যাঁ, ওর সঙ্গে একবার কথা বলিয়ে দিতে পারবেন? আচ্ছা বেশ, আমি ধরে আছি। সন্দীপন কিছুক্ষণ চুপ থাকলো। বোধ হয় ওদিকে রাজেশ দোতলা থেকে নিচে নামছিল। হ্যালো রাজেশ, আমি সন্দীপন বলছি। হ্যাঁ বলুন, আবার হঠাৎ ফোন করলেন? আসলে দেখুন, আমার তো গোয়েন্দার চোখ, তাই আপনার মেসে ঢোকার সময়ই আমি সবটা বুঝে গিয়েছিলাম। কিন্তু তখনও কিছু বলিনি, কারণ আমার আরও কিছু প্রমাণের দরকার ছিল। শ্যামল কিন্তু আপনার ওখানে সুরক্ষিত নেই। আপনি বরং ওকে নিয়ে আমার বাড়িতে চলে আসুন, এখানেও সেফটি পাবে। কি কি বলছেন কি আপনি? শ্যামল এখানে কোত্থেকে আসবে? শ্যামলের শিক ভাঙা ছাতা, চটি, এসব আমার চিনতে একেবারেই ভুল হয়নি রাজেশ, তাই আমার সঙ্গে খেলে কোনো লাভ নেই। আপনি ধরে ফেলেছিলেন? তাহলে বলেননি কেন? বলিনি কারণ আমার তখনও অনেক কিছু জানা বাকি ছিল। কিন্তু আপনার কথায় আমি কিভাবে বিশ্বাস করব? আপনি যদি ওকে পুলিশের হাতে ধরিয়ে দেন? আপনার কি মনে হয়, ওটাই যদি আমার উদ্দেশ্য হতো, তাহলে আপনাকে আগাম ফোন করে শ্যামলকে আমার বাড়িতে আনতে বলতাম? সরাসরি যদুবাবুর মেস অভিযান করতাম না? আচ্ছা বেশ, আমরা আপনার বাড়ি থেকে যাচ্ছি, কিন্তু শ্যামলের কিছু হবে না তো? আশা করি আমি কিছু প্রমাণ জোগাড় করতে পেরেছি, যেগুলোর মাধ্যমে কিছুটা হলেও আমরা প্রমাণ করতে পারবো শ্যামল নির্দোষ এবং বলির পাঁঠা। বেশ বেশ, আমরা আসছি। এতটা কথাবার্তা বলে ফোন রেখে দিল সন্দীপন। আমি অবাক হয়ে বললাম, সব তো গুলি যাচ্ছে আবার করে। শ্যামল নির্দোষ একেবারেই? তাহলে আমাদের সঙ্গে যে প্রতারণা ও করেছিল? ওটাই তো সবচেয়ে বড় ধোঁকা লেখক, ওটাই তো সবচেয়ে বড় ধোঁকা। এখন জলদি বাড়ি চলো, ওদিকে ওরাও পৌঁছে যাবে যে কোনো মুহূর্তে। এরপর 2 দিন কেটেছে খুব ব্যস্ততায়। আমাদের ঘরেই লুকিয়ে থাকলো শ্যামল 2 দিন। ওর থাকা খাওয়ার ব্যবস্থা আমরাই করলাম। এই 2 দিনে ছেলেটা একেবারে মদ ছোঁয়নি। সারাক্ষণ একটা আতঙ্কে থেকেছে, এই বুঝি তাকে ধরে নিয়ে যাবে পুলিশ। এমনিতেই তার বিরুদ্ধে সবার পাহাড় প্রমাণ, অভিযোগের অন্ত নেই। মদ খেয়ে জুয়া খেলে টাকাও উড়িয়েছে বেশ। তাই তার কোনো দাবি দেওয়া যে নিতান্ত উড়িয়ে দিতে পারে কোনো বাঘা উকিল, তাতে কোনো সন্দেহ নেই। বেণী মাধবের জামিন শেষমেশ হলো বটে, তবে সন্দীপন যেন অপেক্ষা করছিল এই মুহূর্তের জন্যই। যদিও তখনও পুলিশ খোঁজাখুঁজি করেও শ্যামলকে খুঁজে পায়নি, তবে বেণী মাধবকে আর বেশি দিন ধরে রাখা যাচ্ছিল না গড়াদের অন্ধকারে। আমি, সন্দীপন আর শ্যামল 3জনে পৌঁছলাম হেয়ার স্ট্রিট থানায়। করুণ মুখে দারোগা সাহেব আমাদের বলতেই যাচ্ছিলেন শ্যামলকে না ধরতে পারার ব্যর্থতার কথা, কিন্তু তখনই তার চোখ জোড়া উজ্জ্বল হয়ে উঠল। তিনি আনন্দের সঙ্গে বললেন, আপনি শ্যামলকে ধরতে পেরেছেন? ব্যাস, তাহলে তো পোয়া 12 মশাই। আমরা মার্ডার আইটেমের ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেখেছি, এটা ওই শ্যামলেরই আঙুলের ছাপ। সন্দীপন দারোগা সাহেবের উত্তেজনায় জল ঢেলে বলল, আরে দাঁড়ান দাঁড়ান, এখনই এত উত্তেজিত হচ্ছেন কেন? আচ্ছা আমার একটা কথা বলুন তো, খুনি মার্ডার করার পর মার্ডার আইটেম কেন ছেড়ে যাবে ক্রাইম স্পটে? মানে ওই তাড়াহুড়োয় হয়তো। তাড়াহুড়োয় খুন করে ছুরি ফেলে চলে যাওয়াটা খুবই বোকা বোকা শোনাচ্ছে না? তা কই আপনার সবে ধন নীলমণি বেণী মাধব কই? বেণী মাধব তখন ভেতরে কিছু ফর্মালিটি পূরণ করার জন্যে সবেমাত্র শৈশাবোধ করতে যাচ্ছে, ঠিক তখনই আমাদের আগমন হলো। থাক থাক বেণী মাধব বাবু, আপনি সইয়ের কাজ থামাতে পারেন, তার বিশেষ দরকার তো আমি দেখছি না। বেণী মাধব আমাদের পেছনে তার দাদা শ্যামলকে দেখে উত্তেজিত হয়ে পড়লেন। এই তো আপনারা আসল খুনিকে ধরেছেন। এই শ্যামল আমার পরিচয় দিয়ে আপনার কাছে গিয়ে সালিশি করে আমার হবু বধূকে খুন করেছে। এর তো চরম শাস্তি হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে সন্দীপন বাবু, ওকে ধরার জন্য। বরাবর বরাবর আমার সমস্ত জিনিসের প্রতি ওর হিংসা। তাই বলে সোনালির মতো ফুটফুটে মেয়েটাকেও। আহা বেণী মাধব বাবু, আপনি অযথা উত্তেজিত হচ্ছেন। আপনার দাদা শ্যামল তো খুন করেননি, বরং করেছে অন্য কেউ। অন্য কেউ? অন্য কে করবে খুন? ছুরিতেও তো ওর হাতের ছাপ পাওয়া গেছে যে।
আচ্ছা, আমায় একটা কথা বলুন তো, আপনার দাদা শ্যামল তো মদমাতাল একটা লোক। সে আপনার হবু স্ত্রী সোনালীকে খুন করে তারপর ছুরি ফেলে এলো কেন? কেন আবার? মাতাল হয়ে ওর মাথা ঠিক ছিল না? আচ্ছা, ওই রাতে সোনালীর সঙ্গে আপনার দেখা করার কথা ছিল, কেন বলুন তো? কই, না তো। আমার মোটেও দেখা করার কথা ছিল না ওর সাথে। ওর সৎমা আমাদের বলেছেন। আপনি ভালো করে ভাবুন একবার, সময় দিচ্ছি। ওর সৎ মা? ওনার সাথে তো সোনালীর কথাই হতো না। ঠিক এই জায়গায় আপনি ভুল করে ফেলেছেন উকিল সাহেব। সোনালী তার মায়ের সঙ্গে শেষবেলায় ভালোই যোগাযোগ স্থাপন করেছিল। সেই সূত্রেই জানা গেছে আপনার সঙ্গে সোনালীর দেখা করার কথা ছিল, অথচ সেই রাতেই সোনালীর মৃত্যু হলো। কেন কেন বলতে পারবেন মিস্টার বেণীমাধব রায়? আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। আমার সঙ্গে সোনালীর 1 সপ্তাহের মধ্যে কোনো দিনও দেখা হয়নি, এবং দেখা হওয়ার কথাও ছিল না। এবার সন্দীপন ব্যাগ থেকে কয়েকটা ডায়েরির পাতা বের করে টেবিলে রেখে দিয়ে বলল, সোনালীর ঘর থেকে এগুলো উদ্ধার করেছি আমরা। এবার বলুন দেখি কি কারণে এরকম লেখা হয়েছিল? দারোগা সাহেব আর বেণীমাধব দুজনেই লেখাগুলো পড়লেন। সেই লেখা সংক্ষেপে ব্যাখ্যা করতে হলে বলতে হয়, সোনালী বিগত কয়েক মাস ধরে বেণীমাধবের প্রতি ভীষণ ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল। বেণীমাধব তাকে শারীরিক এবং মানসিকভাবে দীর্ঘদিন ধরে অত্যাচার করে এবং তার ফলস্বরূপ সে নিজেও আত্মহত্যার দিকে কয়েকবার পা বাড়ায়। বেণীমাধব রায় সোনালীকে ভালোবাসতেন ঠিকই, তবে তাদের পারিবারিক কিছু ঘটনা এবং ব্যাপার বুদ্ধিমতী সোনালী জেনে যাওয়ায় তাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব হলো না তার পক্ষে। বেণীমাধব যে নিজের মাকে পঙ্গু করার পেছনে মূল দায়ী এবং নিজের দাদার সর্বস্ব ধ্বংস করার পেছনেও তার হাত রয়েছে, সে বিষয়ে কোনোভাবে জানতে পেরেছিল সোনালী। এছাড়াও বেশ কিছু অসাধু ব্যবসায়ীদের সঙ্গে কাজ করে বেআইনি নেশাদ্রব্য এবং গোলা বারুদের কারবারের সঙ্গেও তার যুক্ত থাকার ঘটনা জানতে পারে মেয়েটি। বেণীমাধবের অচিরেই এসব ব্যাপার জেনে যাওয়ায় তার উপর চাপ বাড়তে থাকে, আর শেষমেশ নিজের অভিনেতা দাদাকে শেষবারের মতো একটা অভিনয়ের জন্যে সে রাজি করায়। কিন্তু শ্যামল কখনোই জানতেন না যে বেণীমাধব আসলে সোনালীকে খুন করার জন্যে এগোচ্ছে। এমনিতেই শ্যামলের বেশ কিছু খারাপ রেকর্ড থাকার জন্যে তাকে কেউ বিশ্বাসযোগ্য ভাবে না। রীতিমতো সকলেই শ্যামলকে অপছন্দ করে এবং সম্প্রতি থিয়েটার থেকেও তাকেও খেদিয়ে দেওয়া হয়। তাই তাকে আমার কাছে বেণীমাধব সেজে পাঠিয়ে একটা শেষ অভিনয়ের মঞ্চ তৈরি করে দেয় ভাই বেণীমাধব, এবং এমনভাবে সবটা আর্কিটেক্ট করে যাতে আমি অজান্তেই তার আগে দিয়ে যাওয়া সমস্ত চালের মতো চলতে থাকি, আর সে গড়াদের ওপারে মিটি মিটি করে হাসে। আপনি ভালোভাবেই জানতেন আমি এই খবর শুনে থানায় আসব এবং শ্যামল যে বেণীমাধব সেজে আমার কাছে এসেছিল সে ব্যাপারে জানাবো। শ্যামলকে আগে থেকেই ওই ছুরিতে আঙুলের ছাপ লাগিয়ে রেখেছিলেন কায়দা করে, যাতে শেষবেলায় সেটা কাজে আসে। তারপর নিজে দস্তানার আড়ালে নিজের হাত রেখে হত্যা করলেন একটি ফুলের মতো কিশোরী মেয়েকে। আপনার বাড়ির পরিচারকেরা কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে একেবারে প্রস্তুত। এবার বলুন বেণীমাধব বাবু, আমি কোন কথাটা ভুল বলেছি? বেণীমাধব বাবু চুপ করে কটমট করে তাকিয়ে রইলেন সন্দীপনের দিকে। তারপর রোষের আগুনে পুড়ে বললেন, এসব মিথ্যে কথা কোর্টে প্রমাণ করতে পারবেন? একটা কথাও প্রমাণ করতে পারবেন? দেখুন দেখুন আপনার দাদা কেমন ভয় কুঁকড়ে গেছে। শ্যামল যদি সেদিন সকালে ভয় পেয়ে আমার কাছে না আসতেন, তাহলে তো আমি বুঝতেই পারতাম না এর মধ্যে কিছু একটা গলদ আছে। আর এতজনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেও যদি আপনার সাজা না হয়, তাহলে এই আইনের প্রতি আমার ভরসা উঠে যাবে বেণীমাধব বাবু। আপনি অত্যন্ত চালাক লোক, তাই লোকচক্ষুর আড়ালে কোনো প্রমাণ না রেখেই সোনালীকে হত্যা করেছেন। তবে দারোগা বাবু, যদি সোনালীর মৃত্যুর দায়কে অভিযুক্ত নাও করা যায়, অন্তত ওর বিরুদ্ধে জোগাড় করা বেআইনি অস্ত্র এবং নেশাদ্রব্যের মামলা লাগাবেন। এই যে সোনালী এই প্রমাণগুলো জোগাড় করে রেখেছিল ওর একটা খাতার ভেতরে। ও জানতো একদিন না একদিন ওকে মরতেই হবে, কিন্তু কবে কখন সেটা হয়তো জানতো না বলেই বোকার মতো ধরা দিয়েছিল সেদিন। দারোগা সাহেবের হাতে সন্দীপন হস্তান্তর করল কিছু কাগজপত্র, কিছু ফটোগ্রাফ আর কিছু রসিদ, যেগুলোই বেণীমাধবের হস্তাক্ষর রয়েছে।
সব কিছু মূল্যায়ন করে এই মর্মে শ্যামলকে গ্রেপ্তার করা হলো না বটে, তবে তাকে শহরের বাইরে না যাওয়ার জন্য বললেন দারোগা। বেণীমাধবকে নতুন প্রমাণ এবং সাক্ষ্যের ভিত্তিতে পুনরায় গড়াদের ওপারে পাঠানো হলো। দারোগা আশ্বাস দিলেন তিনি সর্বতোভাবে চেষ্টা করবেন বেণীমাধব রায়ের সর্বোচ্চ শাস্তি লাভের বন্দোবস্ত করার জন্যে। আমরা সবশেষে দুজনে যখন বাড়ি ফিরছিলাম, শ্যামল সন্দীপনের পা ধরে বললেন, আজ আপনি না থাকলে আরে এই কি করছেন আপনি? উঠুন উঠুন। আমি একেবারে মাঠে মারা পড়ে যেতাম স্যার। আমার কথা কেউ বিশ্বাস করবে সেটাই কখনো ভাবিনি। ভাই যে সোনালীকে খুন করবে সে কথা আমি ঘুণাক্ষরেও জানতাম না। আমি সব জানি। আপনি এখন নিজের স্বাস্থ্যের উপর একটু খেয়াল নিন, আর আপনার সৎ মায়ের খেয়ালও নেবেন। যতই হোক তিনি অসহায় অবস্থায় আছেন, আর যত শীঘ্র সম্ভব নিজের স্বভাব পরিবর্তন করে অভিনয় শৈলীর দ্বারা একটা ভালো দলে যুক্ত হন। আপনার প্রতিভা অনন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি চেষ্টা করব, খুব চেষ্টা করব। বেশ, এই নিন 100 টাকা রাখুন। আরে না করবেন না, আজকালকার বাজারে এই টাকা বেশি দিন চলবে না, তবে এটা দিয়ে মদ খেয়ে উড়িয়ে দেবেন না যেন। ভালো কিছু করবেন জীবনে। শ্যামল তার বাড়ির পথে চলে গেলে আমরা দুই ভাই বাড়ির পথে রওনা দিলাম। রাস্তায় দুটো শালিক পাখি নজরে এলে আমি হেসে বললাম, সন্দীপন দেখো জোড়া শালিক। কথায় বলে জোড়া শালিক দেখলে নাকি দিন ভালো যায়। জোড়া শালিক দেখলাম তো কিছুক্ষণ আগেই লেখক। এর মধ্যে একটা বেণীমাধব আর একটা শ্যামল। বলতে পারো কোনটা আসলে কে? কি জানি সন্দীপন, কে জানে। তবে এই প্রেমিকা সামলানোর কেস যে শেষমেশ জোড়া শালিকের ঝামেলায় কি দাঁড়াবে সে কথা সত্যিই জানা ছিল না। তার সঙ্গে 3 নম্বর শালিকের অপমৃত্যু। আচ্ছা, কি মনে হয় বেণীমাধবকে আমরা সঠিক শাস্তি দিতে পারবো? সন্দীপন চুপ থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়ছে। এখন একটা ট্যাক্সি পেলেই শান্তি। শুনছিলেন বিপ্রতীপ পাত্রর কলমে জোড়া শালিক রহস্য। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার আগামী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।